হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের আমি ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার এই অধ্যায়ে চতুর্থ ক্লাস করব। প্রথমে এটা বলবো, সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট টপিকস ইন দিস চ্যাপ্টার। সেটা হচ্ছে উলম্ব বৃত্তপথে বস্তুর গতি, মোশন অফ এ বডি ইন এ ভার্টিক্যাল মোশন। একটু আমার আগে চলে যাই। বৃত্তীয় গতিতে পড়িয়েছিলাম যে অনুভূমিক তলে বস্তুর গতির ক্ষেত্রে সুতোর টান সবসময় কনস্ট্যান্ট থাকে, কারণ সেখানে বস্তুর ওজন আর অপকেন্দ্র বলের মধ্যবর্তী কোণ ছিল 90 ডিগ্রি। তো cos 90 0, তো সেক্ষেত্রে সুতোর টান সর্বদা অপরিবর্তিত থাকে। কিন্তু এখানে দেখো, উলম্ব বৃত্তপথে ঘোরার ক্ষেত্রে যদি তুমি একটু ভাবো তোমরা, যে এক্ষেত্রে সুতোর টান সর্বদা পরিবর্তিত হয়। যত উপরের দিকে যাবে সুতোর টান আস্তে আস্তে কমবে, যত নিচের দিকে আসবে সুতোর টান বাড়বে। যত উপরের দিকে বস্তু যাবে বেগ আস্তে আস্তে কমবে, নিচের দিকে এলে বেগ বাড়বে। তো যাই হোক, একটা ছবিতে আমি এটা দেখাচ্ছি তোমাদের। তো সাপোজ একটা বস্তুকে উলম্ব বৃত্তপথে ঘোরানো হচ্ছে। আমি ছবিটাকে বড় করে এঁকেছি। ধরো আর দৈর্ঘ্যের সুতোয় বেঁধে, এটা ও বিন্দু, এটা ধরো আর দৈর্ঘ্যের সুতো। এখানে বৃত্তপথে ব্যাসার্ধ যা, সুতোর দৈর্ঘ্য একই। ওকে, সাপোজ এ বিন্দু, এখানে প্রাথমিক বেগ হচ্ছে ধরো স্পর্শ বরাবর ইউ, বস্তুটা ঘুরছে ধরো এই পথে। এবার এখানে যখন বস্তুটা গেল বৃত্তপথে সর্বোচ্চ বিন্দুতে, এখানে বেগ হবে কত, সাপোজ ভি, ভি স্পর্শ বরাবর বি বিন্দুতে। ওকে, স্পর্শ বরাবর। তাহলে এটা দেখে নিই আমরা। অ্যাট এনি পয়েন্ট, ধরো এনি পয়েন্ট, যে কোনো সময়ে বস্তুটা গেছে ধরো পি বিন্দুতে, সাপোজ পি বিন্দু। তাহলে অ্যাট এনি পয়েন্ট পি, তো আমরা একটু দেখে নিই পিটা, একটা এখানে ধরো পিটা ধরো সাপোজ এটা। অ্যাট এনি পয়েন্ট পি, ধরো এই অ্যাঙ্গেলটা থিটা, সাপোজ টান ধরো টি। অ্যাট এনি পয়েন্ট পিতে টান ধরো শুধু টি। আর বস্তুর ওজন তো পৃথিবীর কেন্দ্রের দিকে একটাই দিই বলেছিলাম, এমজি। এবার এমজিকে তুমি ভেক্টরে বিভাজন করো, লম্ব পাশে ভেক্টর বিভাজন। তাহলে দেখো এমজির কম্পোনেন্ট, তাহলে এইটা হয় কত না এমজি কস থিটা, আর দিস ইজ এমজি সাইন থিটা। আর বৃত্তপথে স্পর্শ বরাবর বেগ ক্রিয়া করবে, এখানে বেগ ভি ধরো সাপোজ, এখানে বেগ ধরো সাপোজ এখানে বেগ ধরো ক্যাপিটাল ভি ধরলাম। ওকে, ক্যাপিটাল ভি। তো এবার বস্তুটা যখন এইখানে ধরো সর্বনিম্ন বিন্দু থাকে, এখানে এই জায়গায় এই পজিশনে দেখো থিটা 0 ডিগ্রি, তাহলে সেখানে দেখো বস্তুর ওজন এমজি, অপকেন্দ্র বল হচ্ছে এম ইউ স্কোয়ার বাই আর, আর টেনশন টান হচ্ছে ধরো T1। আবার যখন বৃত্তপথে সর্বোচ্চ বিন্দুতে যায় টান T2, সাপোজ ওজন তো এমজি একই, আর অপকেন্দ্র বল এখানে কেন্দ্র বহির্মুখী বল, সেটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। আর অ্যাট এনি পজিশন, অ্যাট এনি পয়েন্টে বেগ ধরলাম। এখানে বেগ চেঞ্জ হয় বলেছিলাম, এখানে বেগ ধরেছি পি বিন্দুতে, বেগ ধরলাম ক্যাপিটাল ভি, বিতে বেগ ধরলাম স্মল ভি, ট্যানজেন্সিয়ালি ক্রিয়া করছে, এতে বেগ হচ্ছে ইউ। তাহলে প্রতি মুহূর্তে বেগ চেঞ্জ হয় আর থিটার মান পরিবর্তিত হয়। এখানে দেখো টান, সুতোর টান টি আর এমজি কস থিটা, এর যে লব্ধি, এই লব্ধিটা বৃত্তের কেন্দ্রের দিকে, এবং এই লব্ধিটা হচ্ছে বৃত্তপথে ঘোরার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল যোগান দেয়। অভিকেন্দ্র বল হচ্ছে এখানে এম ভি স্কোয়ার বাই আর। কেমন? তো আমি একটা কথা তোমাদের বলে দিই। ধরা যাক এম ভরের বস্তুকে আর দৈর্ঘ্যের, সেটি হচ্ছে ব্যাসার্ধ বৃত্তপথের, আর দৈর্ঘ্যের সুতোয় বেঁধে উলম্ব তলে ঘোরানো হচ্ছে। কেমন? ঘোরানো হচ্ছে। তো উলম্ব তলে ঘোরার সময় বলেছি আমরা যে সুতোর টান, উলম্ব তলে ঘোরার সময় সুতোর টান সর্বদা পরিবর্তিত হয়। কারণটা কি না, কারণ
বস্তুর ওজন ও অপকেন্দ্র বলের মধ্যবর্তী কোণ, সেটা সাপোজ থিটা, ওজন আর অপকেন্দ্র বলের মধ্যবর্তী কোণ সর্বদা পরিবর্তিত হয়, কেমন? সাপোজ যে কোনো মুহূর্তে বস্তুটা পি বিন্দুতে গেল, যে কোনো মুহূর্তে ধরা যাক পি বিন্দুতে বস্তুর ওজন এবং টানের লব্ধি, বস্তুর সুতোর টান ও বস্তুর ওজনের ধরো মানে এখানে দেখো mg sin থিটা উপাংশটা ভিটাকে প্রশমিত করে, মানে এখানে mg sin থিটার বলটা বস্তুটাকে সাম্যাবস্থায় নিয়ে আসার চেষ্টা করবে। তো এখানে কার্যকর টানটা হচ্ছে এখানে টি আর mg cos থিটার যে লব্ধিটা হচ্ছে কার্যকর টান, সুতোর টান ও বস্তুর ওজনের যে থিটা উপাংশ, এই ওজনের কি উপাংশ, এটা থিটা উপাংশ, দিস থিটা, ওজনের থিটা উপাংশ mg cos থিটা এর লব্ধি বৃত্তপথে ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল প্রোভাইড করে, যোগান দেয়, কেমন? দ্যাট মিনস আমরা বলতে পারি যে টি মাইনাস mg cos থিটা সমান mv²/r, কেমন? টি মাইনাস mg cos থিটা সমান mv²/r, আর হচ্ছে এখানে বৃত্তপথের ব্যাসার্ধ, যেটা হচ্ছে সুতোর দৈর্ঘ্য, কেমন? তাহলে আমরা বলতে পারি যে টি ইকুয়াল টু কত হচ্ছে না mv²/V, এটা হচ্ছে পি বিন্দুতে বেগ mv²/r, বেগ স্পর্শক বরাবর, আর mv²/r প্লাস mg cos থিটা, ওকে? তাহলে এটার উপর বেস করে আমরা এখন পেয়ে যাব টি সমান mv²/r প্লাস mg cos থিটা, এটা আমাদের। এখন সর্বোচ্চ বিন্দুতে কি ধরো সর্বনিম্ন এ বিন্দুতে সুতোর টান কত হবে? সুতোর টান হবে T1, তাহলে T1টা হয়ে যাবে, সাপোজ T1টা হবে এখানে mu²/r প্লাস mg cos 0 ডিগ্রি। এই বিন্দুতে দেখো mg আর mu²/r অপকেন্দ্র বল একই ডিরেকশন আছে, তো এখানে cos 0 ডিগ্রি মানে থিটা 0 ডিগ্রি, তাহলে T1 ইকুয়াল টু কী হয়ে গেল না mu²/r প্লাস mg, ইকুয়েশন নাম্বার 1, দিস ইকুয়েশন নাম্বার 2, T1 ইকুয়াল টু কেমন? T1 ইকুয়াল টু হয়ে গেল mu²/r প্লাস mg, ওকে? তাহলে সর্বোচ্চ বি বিন্দুতে সুতোর টান T2 হলে তাহলে T2 কত হবে mv²/r প্লাস mg cos 180 ডিগ্রি। এখানে দেখো mg আর mv²/r এর মধ্যবর্তী কোণ হচ্ছে এখানে 180 ডিগ্রি, এখানে ওজন আর অপকেন্দ্র বলের মধ্য কোণ হচ্ছে 0 ডিগ্রি, তাহলে -1 cos 180, তাহলে T2 ইকুয়াল টু কত হয়ে গেল mv²/r মাইনাস mg, ওকে? তাহলে T2 হচ্ছে এখানে mv²/r মাইনাস mg, ইকুয়েশন নাম্বার 3। তাহলে সর্বনিম্ন বিন্দুতে টান কি হয়? সর্বোচ্চ হয়, এটা সর্বোচ্চ টান, এটা হচ্ছে সর্বোচ্চ টান, কেমন? ম্যাক্সিমাম টেনশন অন দ্য স্ট্রিং, এটা সর্বোচ্চ টান,
আর দিস ইজ মিনিমাম টেনশন অন দি স্ট্রিং, সর্বনিম্ন টান, সর্বনিম্ন টান, কেমন? T2। এখন সর্বোচ্চ বিন্দুতে যে ন্যূনতম বেগের জন্য বস্তুটি জাস্ট বৃত্তপথে ঘুরে আসে তাকেই বলে সংকট বেগ। ওকে, তাহলে আমরা সংকট বেগ অবস্থায় ভির মানটা কত পেয়ে যাব? দেখো, তাহলে কি বললাম না, সর্বোচ্চ বিন্দুতে যে ন্যূনতম বেগের জন্য বস্তুটি উলম্ব বৃত্তপথে ঠিক ঘুরে আসে, মানে উলম্ব বৃত্তপথ ঠিক কমপ্লিট করবে আর কি, আসে, তাকে কি বলে? তাকে ক্রিটিক্যাল ভেলোসিটি, সংকট বেগ বলে, ক্রিটিক্যাল ভেলোসিটি। ওকে, তাহলে এই সংকট বেগ অবস্থায় কী হবে না, দেয়ারফোর সংকট বেগের ক্ষেত্রে এখানে কি হচ্ছে না, টেনশন অন দি স্ট্রিং অ্যাট পিক পয়েন্ট T2 0, টানটা 0 আর কি, অর T2 মিনস mv²/r minus mg equal to 0, or v²/r equal to g, or v² equal to rg। তাহলে v সমান √rg, এটা হচ্ছে ক্রিটিক্যাল ভেলোসিটি, এটাই হচ্ছে সংকট বেগের এক্সপ্রেশন, কেমন? ইকুয়েশন নাম্বার 4, এটাই হচ্ছে সংকট বেগের ফর্ম। এটি সংকট বেগের মান, মানে সর্বোচ্চ বিন্দুতে মিনিমাম এই বেগ হলে বস্তুটি উলম্ব বৃত্তপথে ঠিক কমপ্লিট করতে পারবে, উলম্ব বৃত্তপথ, কেমন? তাহলে এক্ষেত্রে এই সংকট বেগ অবস্থায় আমরা বলতে পারি যে সর্বনিম্ন বিন্দুতে কি হচ্ছে, সর্বনিম্ন বিন্দুতে বেগ ইউ, তাহলে অবস্থা আমরা বলতে পারি যে u² ইকুয়াল টু v² প্লাস 2g, এই যে হাইটটা হচ্ছে h মানে এখানে 2r, এখান থেকে এটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, এখন এটা ফাইনাল ভেলোসিটি। তাহলে v² ইকুয়াল টু u² প্লাস 2gh, তাহলে u² ইকুয়াল টু v² মানে rg প্লাস 2gh মিনস 2r, h মানে এখান থেকে ডিস্টেন্সটা দেখো, এখান থেকে এই ডিস্টেন্সটা রেডিয়াস, ডায়ামিটার অফ দ্য সার্কেল, তাহলে 2gr, তাহলে কত হয়ে গেল u² ইকুয়াল টু 5rg, তাহলে u ইকুয়াল টু কত হয়ে গেল √5rg। এটাই হচ্ছে সর্বনিম্ন বিন্দুতে ন্যূনতম বেগ, যে বেগ না হলে বস্তুটা উলম্ব বৃত্তপথে ঘুরতে পারবে না। ওকে, u সমান √5rg, আমরা এটাকে এভাবে বলতে পারি, না হলে আমরা মানে শক্তির এগিয়ে আমরা যদি বলি কনজারভেশন এনার্জি, আবার শক্তির সংরক্ষণ সূত্র থেকে আমরা বলতে পারি, শক্তির সংরক্ষণ সূত্র থেকে আমরা বলতে পারি যে ধরো এ বিন্দুতে মোট শক্তি, তাহলে এ বিন্দুতে মোট শক্তি টোটাল এনার্জি সমান বি বিন্দুতে মোট শক্তি। তো এতে মোট শক্তি মানে এখানে কাইনেটিক এনার্জি হচ্ছে 12 mu², পোটেনশিয়াল 0, কারণ এখানে রেফারেন্স লেভেল হচ্ছে এই 0, আর বিতে কাইনেটিক এনার্জি 12 mv², আর পোটেনশিয়াল হচ্ছে mgh, h মিনস 2r, এখান থেকে এইটা 2r, তাহলে দেখো কত হচ্ছে, অর u² ইকুয়াল টু কত হচ্ছে না v² প্লাস 4rg, সেম স্টোরি, এই লাইন দিস ইজ সেম স্টোরি এসে দেখো 4rg, তাহলে v² মানে কত হয়ে গেল rg প্লাস 4rg, তাহলে 5rg হয়ে গেল, u² সমান 5rg, তাহলে u² সমান হয়ে গেল 5rg, দেখো u সমান হয়ে গেল √5rg। ওকে,
তাই উলম্ব বৃত্তপথে ঘোরার জন্য সর্বনিম্ন বিন্দুতে বেগ হচ্ছে √5r(g)। কেমন? এখন সর্বনিম্ন বিন্দুতে টান কত হবে? না, সর্বনিম্ন বিন্দুতে টান সর্বনিম্ন বিন্দুতে সুতোর টান T1, মানে T1 কত হবে না mu²/r প্লাস mg, মানে সুতোর এখানে ন্যূনতম টান, কারণ এই টানটা মিনিমাম টান এবং এটা হচ্ছে ইউ মিনিমাম মানে 5rg, u² মানে কত 5rg, u² মানে 5rg, তাহলে 5rg/r প্লাস mg, তাহলে T1 = কত হয়ে গেল দেখো, আর ক্যান্সেল হলো 6mg, তাহলে বস্তুর ওজনের 6 গুণ। তাহলে সর্বনিম্ন বিন্দুতে সুতোর ন্যূনতম টান বস্তুর ওজনের 6 গুণ হবে, তাহলে প্রমাণ হয়ে গেল। এটা হচ্ছে ধরো ইকুয়েশন নাম্বার 6। ওকে, এটাই ছিল উলম্ব বৃত্তপথে বস্তুর গতি। আচ্ছা, নেক্সট যেটা তোমাদের আজকে বলবো তোমাদের আমি, যে আগের দিন বলেছিলাম যে আগের ক্লাসে যে ঘর্ষণ বল একটি অসংরক্ষী বল। তাহলে এখন আমরা এই সংরক্ষী বল আর অসংরক্ষী বল এটা কি আর এর একটু কম্পেয়ার করব, আর দেখাবো যে সংরক্ষী বলের ক্ষেত্রে কণার শক্তি সংরক্ষণ। ওকে, তাহলে সংরক্ষী বল কনজারভেটিভ ফোর্স, সংরক্ষী বল হচ্ছে কনজারভেটিভ ফোর্স। সংরক্ষী বল কাকে বলে না, যে বলের ক্ষেত্রে কৃতকার্য পুনরুদ্ধার করা যায় তাকেই বলে সংরক্ষী বল। যে বলের ক্ষেত্রে কৃতকার্য সম্পূর্ণরূপে ফিরে পাওয়া যায় তাকেই বলে সংরক্ষী বল। যেমন উদাহরণ দিই, এক্সাম্পল অফ কনজারভেটিভ ফোর্স হচ্ছে মহাকর্ষীয় বল, মহাকর্ষ বল, তড়িৎ বল, চৌম্বক বল, এটসেট্রা। এগুলো হচ্ছে সংরক্ষী বল। ওকে, আচ্ছা, অসংরক্ষী বল নন কনজারভেটিভ ফোর্স। অসংরক্ষী বল হচ্ছে নন কনজারভেটিভ ফোর্স। এটা কি, ধরো যে সমস্ত বলের ক্ষেত্রে কৃতকার্য কখনোই পুনরুদ্ধার করা যায় না, তাকেই বলে অসংরক্ষী বল। যেমন আমরা বলতে পারি এক্সাম্পল, ধরো ঘর্ষণ বল, ফ্রিকশন, যে কোনো এনি টাইপ অফ ফ্রিকশন, দ্যাট মিনস আমরা বলতে পারি সান্দ্র বল ইত্যাদি। তাহলে এগুলো হচ্ছে সব অসংরক্ষী বল। এখন আমরা সংরক্ষী বল আর অসংরক্ষী বল একটা কম্পেয়ার করি। তাহলে এখন সংরক্ষী বল আর অসংরক্ষী বল। সংরক্ষী বল ক্ষেত্রে কি বললাম না, কৃতকার্য পুনরুদ্ধার করা যায়, মানে কার্য ফিরে পাওয়া যায় আর কি। আর এখানে কৃতকার্য পুনরুদ্ধার করা যায় না। কেমন? যায় না। 2 নম্বর, এখানে বদ্ধ পথে কৃতকার্য, সংরক্ষী বলের ক্ষেত্রে বদ্ধ পথে কৃতকার্য 0 হয়, আর এখানে বদ্ধ পথে কৃতকার্য 0 হয় না। ওকে, আর সংরক্ষী বলের ক্ষেত্রে কি হয় না, কৃতকার্য অতিক্রান্ত, আমরা প্রমাণ করেছিলাম একটা ক্লাসে যে কৃতকার্য অতিক্রান্ত পথের উপর নির্ভর করে না,
করে না। আর এখানে কিন্তু কৃতকার্য অতিক্রান্ত পথের উপর নির্ভর করে। কেমন নির্ভর করে? আর সংরক্ষী বলের ক্ষেত্রে আমরা জানি যে যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে। সংরক্ষী বলের ক্ষেত্রে যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে। কেমন? আর এক্ষেত্রে আমরা বলছি যে যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে না অসংরক্ষী বলের ক্ষেত্রে। তো এখন আমি তোমার দেখাবো যে সংরক্ষী বলের ক্ষেত্রে শক্তির সংরক্ষণ। এখন প্রমাণ করব যে সংরক্ষী বলের ক্ষেত্রে শক্তির সংরক্ষণ। সংরক্ষী বলের ক্ষেত্রে যান্ত্রিক শক্তির সংরক্ষণ, অর্থাৎ সংরক্ষী বলের ক্ষেত্রে টোটাল মেকানিক্যাল এনার্জি, দ্যাট মিনস কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি কনস্ট্যান্ট থাকে, সেটা আমরা দেখাবো। তো তার জন্য আমরা এখানে ধরা যাক এম ভরের একটা পার্টিকেল, ধরো তার উপর এফ ভেক্টর বল ক্রিয়া করেছে, সরণ হয়েছে ডিআর ভেক্টর, তার কৃতকার্য কত হয়? এফ ডট ডিআর। কেমন? তো ধরা যাক এম ভরের বস্তুর উপর এফ ভেক্টর বল ক্রিয়া করায় তার সরণ সাপোজ ডিআর ভেক্টর, তার ক্রিয়া করায় প্রযুক্ত বলের দিকে সরণ ডিআর ভেক্টর। কেমন? তো ডিআর ভেক্টর একটা স্মল মানে ডিসপ্লেসমেন্ট ডিআর ভেক্টর, দেয়ারফর কৃতকার্য আমরা বলতে পারি ডিডাব্লিউ। তাহলে এফ ডট ডিআর, সিন্স এফ ডিআর সিন্স সেম ডিরেকশন, তাহলে বলতে পারি এফ ডিআর cos 0 ডিগ্রি, দ্যাট মিন্স এফ ডিআর। ওকে, cos 0 ডিগ্রি। দেয়ারফর ধরো কণাটিকে ধরো এ বিন্দু থেকে ধরো বি বিন্দুতে, ধরো এ থেকে একটা বিন্দু বি বিন্দুতে নিয়ে যেতে মোট কার্য। তাহলে মোট কার্য মানে এখানে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রাল ডিডাব্লিউ, তাহলে ইন্টিগ্রাল এফ ডিআর। কেমন? তাহলে ইন্টিগ্রাল এফ ডিআর, দ্যাট মিনস ইন্টিগ্রাল এফ মিনস মাস ইন্টু অ্যাক্সিলারেশন, আর ডিআর মিনস ডিআর সিন্স এ সমান ত্বরণ হচ্ছে ডিভি বাই ডিটি, ত্বরণ এটা অ্যাক্সিলারেশন, আর ভি সমান ভেলোসিটি ডিআর বাই ডিটি। কেমন? কণার বেগ। তো আমরা বলতে পারি এফ সমান কি মাস ইন্টু অ্যাক্সিলারেশন, আর ডিআর সমান কত না ডিআর সমান সাপোজ ভি ডিটি। তাহলে আর এফ সমান এম ইন্টু এ মানে ডিভি বাই ডিটি, আর ডিআর মানে ভি ডিটি। ওকে, তাহলে কী হয়ে গেল যে তারপর ডব্লিউ সমান হয়ে গেল ইন্টিগ্রাল, ধরো এ টু বি লিমিট দিয়ে দিলাম, তাহলে এম ভি ডিভি। ওকে, এম এখানে বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রাল এম কনস্ট্যান্ট, তাহলে এম ইন্টিগ্রাল ধরো এ টু বি ভি ডিভি, তাহলে কত হয়ে গেল না ডব্লিউ সমান হয়ে গেল এখানে ডব্লিউ সমান এম ভি স্কোয়ার বাই 2 এ টু বি। কেমন? তো ডব্লিউ সমান হয়ে গেল হাফ এম ভি বি স্কোয়ার মাইনাস হাফ এম ভি এ স্কোয়ার, ইকুয়েশন নাম্বার 1, হোয়ার ভি এ হচ্ছে ভি এ মিনস এ বিন্দুতে কণার বেগ একটা কণার উপর বা বস্তুর বেগ, আর ভি বি হচ্ছে বি বিন্দুতে বস্তুর বেগ।
কেমন? তার একটা ওয়ার্ক ডান মানে বস্তুর কাইনেটিক এনার্জির পরিবর্তন। তো আমরা জানি যে সংরক্ষী বল, তো আমরা কি জানি যে সংরক্ষী বল কি হয় না স্থির শক্তির মানে পোটেনশিয়াল এনার্জির স্থির শক্তির ঋণাত্মক নতিমাত্রার সমান। সংরক্ষী বল হয় স্থির শক্তির ঋণাত্মক নতিমাত্রার সমান। দ্যাট মিন্স দেয়ারফোর সংরক্ষী এফ ভেক্টর তাহলে পোটেনশিয়াল এনার্জি ধরো ডি সাপোজ ইউ ধরো সাপোজ পোটেনশিয়াল এনার্জি ডিইউ বাই ডিএক্স। ইউটা হচ্ছে এখানে পোটেনশিয়াল এনার্জি, ইউটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি মানে স্থির শক্তি। তাহলে এটা হচ্ছে ডিইউ বাই ডি আর ভেক্টর ডিআর। তাহলে সংরক্ষী বল হচ্ছে কণার স্থির শক্তির ঋণাত্মক নতিমাত্রার সমান। কেমন? তা বলতে পারি যে দেয়ারফোর ডিইউ সমান মাইনাস এফ ডট ডিআর, এফ ডিআর। ডিইউ সমান মাইনাস এফ ডিআর বা মাইনাস ডিইউ সমান মাইনাস ডিইউ বলতে পারি, মাইনাস ডিইউ সমান এফ ডিআর, এফ ডিআর, এফ ডট ডিআর। সিন্স বলেছিলাম যে এফ ডিআর ইন সেম ডিরেকশন, তাহলে এফ ডিআর আমরা cos 0 ডিগ্রি করে দেব। আচ্ছা, দেয়ারফোর কণাটিকে এ থেকে বিতে নিয়ে যেতে কৃতকার্য কত হবে না এখানে হচ্ছে ইন্টিগ্রাল মানে ডি ডব্লু, ডব্লু মিনস হচ্ছে এখানে কৃতকার্য ইন্টিগ্রাল এফ ডট ডিআর, এফ ডট ডিআর এটা হচ্ছে ইন্টিগ্রাল মানে এখানে ডব্লু সমান ধরো মোট কার্য ইন্টিগ্রাল এফ ডট ডিআর এ টু বি, আর এটা হচ্ছে বা ধরো ঠিক আছে এ টু বি, তাহলে ইন্টিগ্রাল এ টু বি এফ ডট ডিআর মানে মাইনাস ডিইউ। কেমন? মাইনাস ডিউ। তাহলে এখানে মাইনাস ডিউ দ্যাট মিন্স মাইনাস ইউ, তাহলে মাইনাস ইউ এ টু বি। তাহলে কী হয়ে গেল? ধরো ইউ যদি মাইনাসটা আমরা তুলে দিই, লিমিটের নিয়ম হচ্ছে ইন্টিগ্রেশনের আপার লিমিটটা লোয়ার হয়ে যায়, লোয়ারটা আপার হয়ে যায়, তাহলে বি টু এ। তাহলে কী হয়ে গেল না ডব্লু সমান হয়ে গেল কৃতকার্য ইউ এ মাইনাস ইউ বি, 2 নম্বর ইকুয়েশন। আর ইউ এটা কি না ইউ এ হচ্ছে কি না এ বিন্দুতে কণার পোটেনশিয়াল এনার্জি স্থির শক্তি। কেমন? পোটেনশিয়াল এনার্জি। আর আর ইউ বি সেটা হচ্ছে বি বিন্দুতে কণার পোটেনশিয়াল এনার্জি। তাহলে কি পেলাম? তাহলে ফ্রম 1 and 2 উই সি দ্যাট দুটো ওয়ার্ক ডান একই, সেম ওয়ার্ক ডান, তাহলে দিস ইকুয়াল টু দিস। তাহলে বলতে পারি ফ্রম 1 and 2। তাহলে 1 এবং 2 থেকে আমরা কি বলতে পারি যে হাফ এম কি ধরো হাফ এম ইউএ মাইনাস, ঠিক আছে, ইউএ মাইনাস ইউবি ইকুয়াল টু হাফ এম ভি বি স্কোয়ার মাইনাস হাফ এম ভি স্কোয়ার। কেমন? তাহলে বলতে পারি আমরা যে দিস ইজ অর হাফ এম ভি স্কোয়ার প্লাস ইউএ হাফ এম ভি বি স্কোয়ার প্লাস ইউবি। দিস ইজ এটা আমরা ধরি টিএ, সে টিএ প্লাস ইউএ আর টিবি প্লাস ইউবি। টিএটা কি না টি হচ্ছে কাইনেটিক এনার্জি, টিএ সমান এতে মানে গতিশক্তি কণার, আর টিবি হচ্ছে হাফ এম ভিবি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে বিতে কণার গতিশক্তি। তা বলতে পারি ইন জেনারেল বলতে পারি আমরা
যে টি প্লাস ইউ ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওকে, টি প্লাস ইউ ইকুয়াল টু টোটাল এনার্জি দ্যাট ইজ কনস্ট্যান্ট, এটা হচ্ছে ধ্রুবক, ইকুয়াল টু ই, দিস ইজ টোটাল এনার্জি, মোট শক্তি। তাহলে মোট শক্তি হচ্ছে ধ্রুবক, টি প্লাস ইউ সমান ধ্রুবক। তাহলে কি পেলাম? অর্থাৎ সংরক্ষী বলক্ষেত্রে ইন কনজারভেটিভ ফোর্স ফিল্ড, সংরক্ষী বলক্ষেত্রে কণার মোট শক্তি সর্বদা ধ্রুবক থাকে। ওকে, আচ্ছা এখন আমরা দেখাবো যে এই সংরক্ষী বলের ক্ষেত্রে একটা বদ্ধ পথে কৃতকার্য 0 হয়। দেখাও যে সংরক্ষী বলক্ষেত্রে একটি বদ্ধ পথে কৃতকার্য কি হয়? 0, 0। তো এটার জন্য আমরা সাপোজ দেয়ার আর সো মেনি এক্সাম্পল। ধরো একটা বস্তুকে তুমি উপর দিকে ছুঁড়ে দিলে, তো উপর দিকে যাওয়ার সময় কি হচ্ছে, ধরো একটা নির্দেশ তল ভূপৃষ্ঠ, একটা বস্তুকে তুমি উপর দিকে ছুঁড়ে দিলে, ধরো ভি বেগে, বেগটা ভি, ধরো ভি বেগে ছুঁড়ে দিলে, ভি বেগে, তাহলে বস্তুটা গেল একটা নির্দিষ্ট উচ্চতায় গিয়ে আবার বস্তুটা অভিকর্ষের অধীনে পড়ে যাবে, নিচের দিকে আসবে। তাহলে এক্ষেত্রে মানে কি হয় না, ভি বেগে ছোড়া হলো আবার ভি বেগে পড়বে। তো যখন আপওয়ার্ড যাওয়ার সময় দেখো, ভালো করে দেখো, গ্র্যাভিটি হচ্ছে পৃথিবীর অভিকর্ষ বল ডাউনওয়ার্ডস, বস্তু আপওয়ার্ডস, তাহলে অভিকর্ষ বল আর বস্তুর সরণ বিপরীত দিকে। তাহলে থিটা এখানে হচ্ছে 0, থিটা এখানে 180 ডিগ্রি, এখানে থিটা হচ্ছে 180 ডিগ্রি, আর এখানে থিটা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে ধরো সাপোজ বস্তুর ওজন ডাউনওয়ার্ডস আর অভিকর্ষ বল, বস্তুর ওজন এখানে বস্তুর সরণ হচ্ছে আপওয়ার্ডস, সরণ, আর অভিকর্ষ বল ডাউনওয়ার্ডস, তাহলে থিটা 180 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে কৃতকার্য ধরো অভিকর্ষ দ্বারা কৃতকার্য, অভিকর্ষ বস্তুটির উপর যে কার্য করেছে সেটা নেগেটিভ, cos 180 মানে নেগেটিভ কার্য করেছে, আর এখানে অভিকর্ষ বস্তুটির উপর পজিটিভ কার্য করেছে। ওকে, কি বললাম? এখানে অভিকর্ষ বস্তুটির উপর নেগেটিভ কার্য করেছে, আর এখানে অভিকর্ষ বস্তুটির উপর নেগেটিভ কার্য করেছে। আর এক্ষেত্রে ধরো এ থেকে বিতে গেল, আবার ধরো এ বি, ধরো সি ডি। ধরো এবি পথের ক্ষেত্রে একটি বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে ভি বেগে ছুঁড়ে দেওয়া হল। সাপোজ এ থেকে বি এই পথে অভিকর্ষ বস্তুটির উপর অভিকর্ষ দ্বারা বস্তুটির উপর কৃতকার্য, অভিকর্ষ দ্বারা বস্তুটির উপর কার্য হচ্ছে ধরো সাপোজ -W, নেগেটিভ কার্য, থিটা ধরো 180 ডিগ্রি, অভিকর্ষ বল ডাউনওয়ার্ডস আর বস্তু সরণটা আপওয়ার্ডস। তাহলে এখানে সরণ আর বল পরস্পর বিপরীত দিকে, তাই 180 ডিগ্রি। আর এখানে দেখো সরণটা পৃথিবীর কেন্দ্রের দিকে আর অভিকর্ষ বলটা পৃথিবীর কেন্দ্রের দিকে, থিটা 0 ডিগ্রি। তাহলে সি থেকে ডি, সিডি পথে অভিকর্ষ দ্বারা বস্তুটির উপর কার্য
হচ্ছে ধরো প্লাস ডাউ, বলতে পারি দেয়ারফোর একটি বদ্ধ পথে মোট কার্য হয়ে গেল, মোট কার্য কত হয়ে গেল না মাইনাস ডব্লু প্লাস ডব্লু ইকুয়াল টু 0। তাহলে একটা বদ্ধ পথে যদি মোট কার্য 0 হয় তাহলে সেই বলটাকে বলে সংরক্ষী বল। তাহলে এটা হচ্ছে এখানে দেয়ারফোর অভিকর্ষ বল, এখানে সংরক্ষী বল। দেয়ারফোর অভিকর্ষ বল একটি সংরক্ষী বল। কেমন? তো এই ক্লাসটা আমি সংরক্ষী বল এটা বললাম। আর সংরক্ষী বলের ক্ষেত্রে আমরা দেখাবো যে ওই যে পোটেনশিয়াল এনার্জির নেগেটিভ গ্রেডিয়েন্ট, মানে বিভব ফোর্স হচ্ছে নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল এনার্জি, সেটা আমরা দেখাবো। মানে এখানে আমরা বলেছিলাম আগে যে বিভব মানে পোটেনশিয়াল এনার্জি সংরক্ষী বলের ক্ষেত্রে কি হয়, অতিক্রান্ত পথের উপর নির্ভর করে না, কেবলমাত্র বস্তুর প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের উপর নির্ভর করে। আগে বলা হয়েছিল একটা রথদল এঁকে বলেছিলাম যে অভিকর্ষ বস্তুটির কি হয় না কৃতকার্যের ক্ষেত্রে, অভিকর্ষ বলের ক্ষেত্রে কৃতকার্য অতিক্রান্ত পথ নিরপেক্ষ, কেবলমাত্র প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের উপর নির্ভর করে। তো সেইটার আমরা বলেছিলাম। তো এখন দেখাবো যে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে ফাংশন অফ মানে পজিশন। মানে এখানে কি দেখাবো না সংরক্ষী বলক্ষেত্রে কি হয় না সংরক্ষী বল সো দ্যাট দেখাও যে সংরক্ষী বল কি হয় না সংরক্ষী বল হচ্ছে স্থিতিশক্তির ঋণাত্মক নতিমাত্রার সমান। সংরক্ষী বল স্থিতিশক্তির ঋণাত্মক নতিমাত্রার সমান। ওকে, তাহলে আমরা বলেছিলাম যে সংরক্ষী বলের ক্ষেত্রে বিভব মানে এক্ষেত্রে মানে কণার বিভব ভি হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই জেড, মানে স্থানাঙ্কের অপেক্ষক। বিভব হচ্ছে স্থানাঙ্কের অপেক্ষক। এই ফাংশন এক্স মানে স্থানাঙ্কের অপেক্ষক, মানে স্থানাঙ্কের ফাংশন। কেমন? তাহলে আমরা বলতে পারি যে দেয়ারফোর ডেরিভেটিভ করলে ডিভি, তাহলে ডিভি সমান বলতে পারি যে এটাকে বলতে পারি পার্সিয়াল ডেরিভেটিভ ডেল ভি বাই ডেল এক্স ডিএক্স প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই ডিওয়াই প্লাস ডেল ভি বাই ডেল জেড ডিজেড। ওকে, এটা আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে দিই। আবার আমরা বলেছি যে ডিভি ইকুয়াল টু মাইনাস এফ এক্স ডিএক্স 3D স্পেসে কৃতকার্য বলেছিলাম, মানে এফ এক্স ডিএক্স প্লাস এফ ওয়াই ডিওয়াই প্লাস এফ জেড ডিজেড 2 নম্বর ইকুয়েশন। আর এফ এক্স এফ ওয়াই এফ জেড হচ্ছে এফ ভেক্টরের এক্স ওয়াই জেড অক্ষ বরাবর উপাংশ। তাহলে এখানে কম্পেয়ার 1 and 2 1 ও 2 তুলনা করি আর বলতে পারি যে কি পাবো না এফ এক্স ইকুয়াল টু মাইনাস ডেল ভি বাই ডেল এক্স, এফ ওয়াই ইকুয়াল টু মাইনাস ডেল ভি বাই ডেল ওয়াই, এফ জেড ইকুয়াল টু মাইনাস ডেল ভি বাই ডেল জেড। কেমন? তাহলে এখন এগেইন আমরা জানি যে 3D স্পেসে ফোর্স ভেক্টর ফর্মে কী হয় আই ক্যাপ এফ এক্স প্লাস জে ক্যাপ এফ ওয়াই প্লাস কে ক্যাপ এফ জেড। আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ যথাক্রমে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর একক ভেক্টর। কেমন? তাহলে এফ এক্সের ভ্যালুটা কত? মাইনাস অফ দিস আই ক্যাপ ডেল ভি বাই ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ভি বাই ডেল ওয়াই
প্লাস কে ক্যাপ ডেল ভি বাই ডেল জেড, মাইনাস কমন নিলাম। ওকে, তাই এটা বলা যেতে পারে আমাদের মাইনাস অফ আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড অফ ভি, কেমন, অফ ভি। দিস ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি এটা মাইনাস দিস ইজ গ্রেডিয়েন্ট অফ ভি। এই ভেক্টর সমান বলতে পারি মাইনাস, এটা বলা হয় যে এই ভেক্টর সমান মাইনাস গ্র্যাড ভি। তাহলে এই সিম্বলটা বললাম, এই সিম্বলটা হোয়ার ডেল দিস সিম্বল ইকুইভ্যালেন্ট টু, এটা মানে কি হোয়ার দিস সিম্বল ইকুইভ্যালেন্ট, এটা ভেক্টর ইকুয়াল টু আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড। এই সিম্বলকে বলে ন্যাবলা সিম্বলটাকে। তাহলে কী দেখানো হলো যে এফ সমান মাইনাস গ্র্যাড ভি। তাহলে সংরক্ষী বল কি প্রমাণ হয়ে গেল, যে এফ সংরক্ষী বল হয়। দেয়ারফোর সংরক্ষী বল কি হচ্ছে না স্থির শক্তির ঋণাত্মক নতিমাত্রা সমান নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেন্সিয়াল এনার্জি। কনজারভেটিভ ফোর্স ইজ নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেন্সিয়াল এনার্জি, স্থির শক্তির ঋণাত্মক নতিমাত্রার সমান। তাহলে এই ক্লাসটা আমি কার্যের এখানে শেষ করলাম।